নমস্কার, নন্দিনীর গল্পকথায় সবাইকে স্বাগত। আজ শুরু করছি শ্রী শিবরাম চক্রবর্তীর লেখা ভীষণ কৌতুক ও হাসির একটি ছোট গল্প, গোবর্ধনের কেরামতি। গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল। আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে। আসাম সরকারের নোটিশ এসেছে প্রত্যেক আসামির কাছেই। হর্ষবর্ধন রাও বাদ যায়নি। যদিও বহুকাল আগে দেশ ছেড়ে কলকাতায় এসে কাঠের ব্যবসায় লিপ্ত রয়েছেন, তাহলেও আসাম সরকারের কঠোর দৃষ্টি এড়াতে পারেননি তারা। সরকারি কড়া নজর পড়েছে তাদের ওপরেও। শুধু হর্ষবর্ধনই নন, তার ভাই গোবর্ধনও পেয়েছে এক নোটিশ, সীমান্তে যুদ্ধে যাবার নোটিশ। পররাজ্য লিপসায় চীন যখন নেফার সীমানা পার হয়ে তেজপুরের দরজায় এসে হানা দিল, তখন কেবল আসামিদেরই নয়, প্রত্যেক তেজস্বী ভারতীয়রই ডাক পড়েছিল চীনকে রুখবার আর তেজপুর রাখবার জন্যে। কলকাতায় হর্ষবর্ধনের কাছেও এসে পৌঁছল সেই ডাক। হর্ষবর্ধন কিন্তু বললেন, না, আমি যুদ্ধে যাব না। সে কি দাদা? বিস্ময়ে হতবাক গোবর্ধন। তুমি না বিলেত গিয়ে যুদ্ধ করেছিলে? সেই যুদ্ধ যখন নিজের দেশেই এসেছে, এই সুযোগ তুমি হাতছাড়া করবে? বলো কি? বিলেত গেছিলাম নাকি? সে তো স্পেন, বললেন হর্ষবর্ধন। স্পেনেই তো লড়েছিলাম গিয়ে। একই কথা। বিলেত যাবার পথেই স্পেন যেখানে হিটলারের ফ্যাসিস্ট বাহিনীকে তুমি ফাঁসিয়ে দিয়ে এসেছ, আমিও তো লড়েছিলাম তোমার পাশেই গো। আমাদের লড়াইয়ের সেই কাহিনী যুদ্ধে গেলেন হর্ষবর্ধন বইয়ে ফাঁস করে দিয়েছে সেই হতভাগাটা। কোন হতভাগা? কে আবার? তোমার পেয়ারের চক্রবর্তী। জানো না কি? ন্যাকা। জানবো না কেন? পড়েছি বইটা, আমাকেও দিয়েছিল এক কপি। যে লোকটা ভারী বাড়িয়ে লেখে কিছু, গাঁজা খায় বোধ হয়। হ্যাঁ, বড্ড বেশি গ্যাজায়। ওর সব গল্পই গ্যাজানো। গঞ্জনা বলতেও পারিস সমসকৃত করে। কিন্তু সে কথা নয়। কথা হচ্ছে এই, চিরকাল আমরাই যুদ্ধে যাব নাকি? তখন যুবক ছিলাম, লড়েছি। কিন্তু বুড়ো হয়ে যায়নি কি এখন? গায়ের জোর কি কমে যায়নি আমাদের? বন্দুক তুলতে গেলেই তো উল্টে পড়ব মনে হয়। তাছাড়া প্যারেড, লম্বা লম্বা রুট মার্চ করতে পারবো আমরা এই বয়সে? এই মার্চ মাসে তো নয় দাদা, এমন দারুণ গরমে। গোবর্ধন সাড়া দেয়। তবে এখন যারা যুবক তারা গিয়ে যুদ্ধ করুক, আমরা লড়াইয়ের কথা পড়ব খবরের কাগজে, কিংবা বলবো সেই চক্রবর্তীকে তাদের যুদ্ধের গল্প লিখতে। বইয়ে পড়া যাবে তখন। তা বটে। আর সত্যি বলতে তারাই লড়ছে এখন, সেই জওয়ানরাই। জওয়ান? জওয়ান আবার কি দাদা? রাষ্ট্রভাষা। জওয়ান মানে জোয়ান। মানে তুমি? জানায় গোবর্ধন। আমি জোয়ান? তার মানে? হর্ষবর্ধন
হকচকান। বৌদি বললে যে সেদিন প্রকাশ করে গোবরা। তোর বৌদি বললে আমি জোয়ান? সেই দেখছি ফাঁসাবে আমায়। কোনো মিলিটারি অফিসারের কাছে বলেছে নাকি সে? না না, সেই চক্রবর্তীটার কাছেই বললে তো। শুনি তো ব্যাপারটা। সে যদি গল্পে লিখে কথাটা ছাপিয়ে দেয় তাহলেই তো গেছি। তারপর এই নোটিশ এসেছে। বৌদির ইতু পূজার ব্রত ছিল না, পুজো টুজো সেরে বললে আমায়, যাও তো ভাই, একটা বামুন ধরে নিয়ে এসো তো, বামুন ভোজন করাতে হবে। আমি বললাম, বৌদি তুমি ইতু পুজো করছো জানলে আমি জ্যান্ত ইতুকেই ধরে আনতে পারতাম। জ্যান্ত ইতুর পুজো করতে পারতে তাহলে। তা যখন হলো না, তার দাদাকেই ধরে আনা যাক এখন। তখন বৌদি বুঝতে পারল কথাটা। সবকিছুই একটু লেটে বোঝে সে। হাসলেন হর্ষবর্ধন। গেলাম চক্রবর্তীর কাছে। যাবার কথা শুনে তখনই সে এক পায়ে খাড়া। কিন্তু যখন সে শুনল যে ব্রত উদযাপনের বামুন ভোজন, তখন আবার পিছিয়ে গেল ঘাবড়ে। বলল, ভাই আমি তো ঠিক বামুন নই, বইতেই নেই কো আমার। আমি বললাম, ধোপার বাড়ি কাস্তে দিয়েছেন বুঝি? সে বললে, তা নয় ঠিক, কখনো পইতে হয়েছিল কি না তা মনেই পড়ে না আমার। আমি বলি, তা না হোক, আপনার পইতের দরকার কি? বাবার পইতে ছিল তো। বামুন না হোক, বামুনের ছেলে হলেই হবে। তখন সে এলো খেতে। তা এলো না হয়, বললেন দাদা, কিন্তু তার খাবার সঙ্গে আমার জোয়ান হবার কি সম্পর্ক তা তো বুঝছি না। এ তো সর্বনেশে কথা ভাই। সর্বনেশে কথাই বটে। লোকটার কথাই এই রকম। পেট ঠেসে খেয়ে ঢেকুর তুলে বলে কি না সে, সবই তো করলেন বৌদি, বেশ ভালোই করেছেন, রেঁধেছেনও খাসা। কেবল একটা জিনিস বাদ পড়ে গেছে, অম্বলটা করেননি। একটু অম্বলও করতে পারতেন এই সঙ্গে। শুনে বৌদি বলল, চক্রবর্তী মশাই, এ বাজারে কি খাঁটি জিনিস মেলে নাকি? এখন কাকরমণি চালের ভাত, পচা মাছ, বাদাম তেলের রান্না, এই থেকেই যথেষ্ট অম্বল হবে। সেই ভেবেই আর অম্বলটা করিনি। শুনে তো আঁতকে উঠল লোকটা। বলেন কি বৌদি? তাহলে তো হজম করা মুশকিল হবে দেখছি। হজম করবার কোনো দাবাই আছে বাড়িতে? দিন তাহলে একটু, এই সঙ্গে খেয়ে নি। কিরকম দাবাই? জানতে চাইলেন বৌদি। এই জোয়ান টোয়ান। এই বাড়িতে জোয়ান বলতে তো, জানালো বৌদি, জোয়ান বলতে গোবরার দাদা। তা তিনি তো এখন তার কাঠের কারখানায়। তোর বৌদির যেমন কথা, আমি যদি জোয়ান তাহলে। প্রৌ 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 কথাটা কি রে? গলায় আসছে, মুখে আসছে না। মানে প্রৌঢ়কে তাহলে? প্রৌঢ় নাকি প্রৌঢ়, ও সে একই কথা। তোর তোর বৌদির সার্টিফিকেটে দেখছি এখন আমায় তেজপুরে গিয়ে গড়াতে হবে, বিধবা হতে এই বয়সে। তুমি বিধবা হবে? বলো কি? গোবরা হা করে থাকে। আমি কেন? তোর বৌদি হবে তো, সেই তো হবে বিধবা। ও সে একই কথা, তাহলে মজাটা টের পাবে তখন।
মাছ খেতে পাবে না, আর সাধের বেড়াল মাছ না পেয়ে পালিয়ে যাবে বাড়ি থেকে। বোঝো ঠেলা। বৌদির ঠেলা বৌদি বুঝবে, এখন নিজেদের ঠেলা তো সামলাই আমরা, বলে গোবরা। সামলাবার কি আছে আর, জবাব দেন দাদা। বললাম না, এই ঠেলায় গড়াতে হবে গিয়ে তেজপুরে। মুন্ডু একদিকে গড়াবে, ধরটা আর একদিকে। আমিও গড়াবো তোমার পাশেই দাদা। গোবরার উৎসাহ ধরে না। হায় হায়, বংশলোপ হয়ে গেল আমাদের, কাতর সুরে শুরু করেন শ্রীহর্ষ। 1 লক্ষ পুত্র, তার 1.25 লক্ষ নাতি, একজনও না রহিল বংশে দিতে বাতি। রামায়ণের লঙ্কাকাণ্ডের সঙ্গে নিজেকে গুলিয়ে রাবণের শোকে তিনি মুহ্যমান হয়ে থাকেন। মিছে হায় হায় করছো দাদা, তোমার ছেলেও নেই, নাতিও নেই। গোবর্ধন বাতলায়, তোমার আবার বংশলোভ হবে কি করে? নাতিবৃহৎ তুই তো আছিস, তুই গেলেই আমাদের বংশ গেল। দাদার শোক উথলে ওঠে। এতদিনে আমাদের বর্ধন বংশ গোল্লায় গেল, আর বর্ধিত হতে পেল না। গোল্লায় বলো আর গোলায় বলো, একই কথা। না না, তোমাকে কি স্বর ফ্র 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 কি কড়কড় করছিস কেন? ফ্রন বলেই হতবাক গোবর্ধন। মানে? হর্ষবর্ধন বিরক্ত হন। মানে তোমাকে কি ওরা আর ফ্রন্টে পাঠাবে? কথাটা খুঁজে পেয়েছে গোবরা। তুমি নাকি স্পেনের যুদ্ধ জয় করে এসেছো, পড়েছে নিশ্চয়ই তারা বইয়ে, তাই তো ডেকেছে তোমাকে। নিশ্চয়ই তোমাকে ওরা সেনাপতি-টতি করে দেবে, সামনে থেকে লড়তে হবে না তোমায়, মরতে হবে না গোলায়, পেছনে থেকে পালাবার পথ পরিষ্কার পাবে। পেয়েছি, আর পালাবার পথ নাই, জম আছে পিছে। যুদ্ধ কাকে বলে জানিস নে তো? বলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন দাদা। সে বড় কঠিন ঠাই, গুরু শিষ্যে দেখা নাই। দাদা ভাইয়ে দেখা হবে কিন্তু, গোবর্ধন আশ্বাস দেয়। তোমার কাছে কাছেই থাকবো আমি, পালাবো না। জ্বালাস নে আর, এখন পর তো কি লিখেছে নোটিশটায়। গোখেল রোডের একটা ঠিকানা দিয়েছে, নোটিশ পড়ে গোবরা জানায়। রিক্রুটিং অফিসের ঠিকানা, যেখানে আগামী পরশু সকাল 10টায় গিয়ে হাজির হতে হবে, নাম লেখাতে হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশনের পর ভর্তি করে নেবার কথা। আর যদি না যাই, ওয়ারেন্ট নিয়ে এসে পাকড়ে নিয়ে যাবে পেয়াদায়। আর যদি পালিয়ে যাই এখান থেকে, হুলিয়া বেরিয়ে যাবে, পুলিশ লেলিয়ে দেবে পেছনে। পুলিশ? ওরে বাবা! আতকে ওঠে হর্ষবর্ধন। তাহলে আর না গিয়ে উপায় নেই, যাব আমরা। যথা দিবসে যথা সময়ে যথাস্থানে গেলেন 2 ভাই, দাঁড়ালেন পাশাপাশি। প্রথমে পরীক্ষা হলো হর্ষবর্ধনের। নাম শ্রী হর্ষবর্ধন, বয়স 42, পিতার নাম বেঠেন্দ্র বর্ধন। মার নাম বলবো? না, দরকার নেই। ঠিকানা? চেতলা। পেশা মানে কি কাজ টাজ করেন? কাঠের কারবার। ভারতের সেনাবাহিনীতে যোগ দেওয়া একটা গর্বের বস্তু, গৌরবের বস্তু বলে কি আপনি মনে করেন? নিশ্চয় নিশ্চয়। বাহিনীর কোন বিভাগে ভর্তি হতে চান আপনি? আগে প্রশ্নটা ঠিক আজ পান না হর্ষবর্ধন। নানান বিভাগ আছে তো আমাদের,
পদাতিক বাহিনী, গোলন্দাজ বাহিনী, বিমান বাহিনী। আমি একেবারে জেনারেল হতে চাই, মানে সেনাপতি-টতি, জানান হর্ষবর্ধন। পাগল হয়েছেন? রিক্রুটিং অফিসার না বলে পারেন না। সেটা একটা শর্ত নাকি? হর্ষবর্ধন জানতে চান, জেনারেল হতে হলে কি পাগল হতে হবে? সে কথার কোনো জবাব না দিয়ে অফিসার গোবর্ধনকে নিয়ে পড়েন। নাম গোবর্ধন, বয়স 32, আর বাকি সব ওই ওই ওই। ওই 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 তার মানে? থইপান না অফিসার, মানে ঠিকানা, পিতার নাম, পেশা সব ওই ওই, বিশদ করে দেয় গোবরা। অর্থাৎ ইংরেজি করে বললে ডিটো ডিটো। আমরা আসলে 2 ভাই কি না? ও, তাহলে এবার আপনারা ওই পাশের ঘরে চলে যান, সেখানে আপনাদের মেডিকেল চেক আপ হবে, বললেন অফিসার। ডাক্তারি পরীক্ষায় পাশ করতে পারলে তারপরে ভর্তি। পাশের ঘরে যাবার পথে ফিস ফিস করে গোবরা, আর ভয় নেই দাদা, আমরা জীবনে কোনো পরীক্ষায় পাশ করতে পারিনি, আর ডাক্তারি পরীক্ষায় পাশ করব? খেপেছ তুমি? ফেল যাব নির্ঘাত, দেখে নিও। বোধ হচ্ছে বেঁচে গেলাম এ যাত্রা। হ্যাঁ, ফেলেছে কিনা আমাদের? আশ্বাস পান না দাদা, এই যুদ্ধের বাজারে কেউ ফেলবার নয়, কিছু ফেলনা নয়। হর্ষবর্ধনের বিপুল ভুঁড়ি দেখেই বাতিল করে দিলেন ডাক্তার। না, এ চলবে না। প্রতিবাদ করে বলতে গেছিলেন বহুত বহুত জেনারেলের ভুঁড়ি 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 তিনি দেখেছেন, কিন্তু তার ভুঁড়িতে গোটা 2 টোকা মেরে তুড়ি দিয়ে তাকে উড়িয়ে দিলেন ডাক্তার। তারপর গোবর্ধনের পালা এলো। সব পরীক্ষায় পাশ করার পর চক্ষু পরীক্ষা। চার্টের হরফগুলো পড়তে পারছেন তো? কোন চার্ট? জিজ্ঞেস করল গোবরা। চার্ট কোথায়? কেন, দেয়ালের গায়ে ওই যে চার্ট ঝুলছে। ওখানে একটা দেয়াল আছে নাকি আবার? আপনার চোখ তো দেখছি তেমন সুবিধার নয়, বলে ডাক্তার একটা অ্যালুমিনিয়ামের প্রকাণ্ড ট্রে ওর চোখের 2 ফুট দূরে ধরে রেখে শুধালেন। এটা কি দেখছেন বলুন তো? একটা আধুলি বোধ হয়, নাকি শিকেই হবে। দৃষ্টিহীনতার দোষে গোবর্ধনও বাতিল হয়ে গেল। গোখেল রোডের বাইরে এসে হাঁফ ছাড়ল 2 ভাই। চলো দাদা, আজ একটু ফুর্তি করা যাক। 2:30 বাজে প্রায়। রেস্তোরাঁয় কিছু খেয়ে দিয়ে দুজনে মিলে 3টের শোয়ে কোনো সিনেমা দেখি গে। নানান খানা খেতে খেতে 3টে পেরিয়ে গেল। 3টের পরে সিনেমায় অন্ধকার ঘরে গিয়ে ঢুকলো 2 ভাই। হাতরে মাত্রে ঠক্কর খেয়ে নির্দিষ্ট আসনে গিয়ে বসলো পাশাপাশি। ইন্টারভ্যালের আলো জ্বলে উঠতেই চমকে উঠলেন হর্ষবর্ধন। এ কি? গোবর্ধনের পাশেই যে সেই ডাক্তারটা বসে, খারাপ চোখ নিয়ে সিনেমা দেখা হচ্ছে দিব্যি। এত কাণ্ড করে শেষটায় বুঝি ধরা পড়ে গেল গোবরা? কনুইয়ের আলতো গুঁতোয় পাশের ডাক্তারকে দেখিয়ে দিলেন দাদা। গোবরা কিন্তু ঘাবড়ালো না, জিজ্ঞেস করলো ডাক্তারকে, কিছু মনে করবেন না দিদি, শুধোচ্ছি আপনাকে, এটা 33-এর বাস তো? অতর্কিত প্রশ্নবাণে চমকে ওঠেন ডাক্তারবাবু। মানে মাপ করবেন বর্দি, এটা চেতলার বাস তো? ভিড়ের ভেতর পড়ে ঢুকে তো পড়লাম, কিন্তু ঠিক বাসে উঠেছি কি না
ঠেলাঠেলিতে বুঝতে পারছি না। চেতলায় পৌঁছবো কি না কে জানে। আরও এই রকম গল্প, উপন্যাস বা সাহিত্য শোনার জন্য নন্দিনীর গল্পকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। গল্প পাঠটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং পছন্দের গল্প, উপন্যাস বা সাহিত্য শোনার জন্য কমেন্ট করবেন। দেখা হবে পরের একটি গল্পকথায়। সবাই ভালো থাকবেন।